অহিংসা সেটা স্বয়ং নাকি শরীরে যাতে অন্যের কোনো হিংসাত্মক আচরণ না হয়, অন্যের কোনো ক্ষতি না হয় সেটা খেয়াল রাখা, কোনো ক্ষতি বা হিংসাত্মক চিন্তা ভাবনা না করে বাকি এমন কোনো কথাবার্তা না বলা যাতে কোনো খারাপ লাগে, তাই তো ব্যথা হয়। আর এই যে গান্ধীর অহিংসা কথা, সেটা আরেকটা কোন দিক দিয়ে ভিন্ন, সেটা হচ্ছে কি যে প্রাচীন ভারতীয় শাস্ত্রে তথা জৈন এবং বৌদ্ধ দর্শন সম্প্রদায় দ্বয়ে এখানে কিন্তু মূলত ব্যক্তিগত মুক্তির পথ, কিন্তু গান্ধীজির যেটা ব্যক্তিগত মুক্তির পথ হিসাবে নয় কিন্তু অহিংসা, সমাজের সার্বিক কল্যাণ বা সার্বিক মুক্তির জন্য গণকর্ম বা গণপ্রতিবাদের মাধ্যম হিসেবে তিনি অহিংসাকে দেখেছেন। তো এটা কি এই অহিংসা, গান্ধীজির এই অহিংসা হচ্ছে কি গোষ্ঠী কেন্দ্রিক, এটা কি সমাজ পরিবর্তনশীল এবং রাজনৈতিক প্রসঙ্গগত, যে এই যে অহিংসা তত্ত্ব এটা তিনি তৎকালীন সমাজে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন কিন্তু কাজে লাগিয়েছিলেন। কি গান্ধীজির একটা কনসেপ্ট আছে যে এক গালে চড় মারলে অপর গাল বিলাও, কিন্তু আচরণ করো না। এই অহিংসাটাকে তিনি শক্তি হিসেবে দেখেছে, সেটা কিন্তু দুর্বলের শক্তি নয়, সবলের শক্তি। ইন জেনারেল আমি এটা বলছি, পড়ে পড়ে বলতে গেলে দেরি হয়। তো এটা কিন্তু দুর্বলের শক্তি নয়, এটা কিন্তু সবলের শক্তি। কেন বলা হচ্ছে যে দুর্বল কোন একজন ব্যক্তিকে যদি আঘাত করা হয় সেই করবে, সে এত ভয়ে প্রত্যাঘাত করবে না, তাই তো? এইটা যদি হিংসাত্মক মানে কোনো কারো যদি ক্ষতি কি হয়, সে আঘাত করলে প্রত্যাঘাত করতে হয়। তো আরেকটা দুর্বল ব্যক্তিকে যদি আঘাত করা হয় তখন কারণে ভয়ের কারণে প্রত্যাঘাত করে না, সামনের ব্যক্তিটা তার থেকে সরল, তাই তো? কিন্তু কি বলছেন যে অহিংস নীতি কিন্তু দুর্বলের শক্তি নয়, এটা হচ্ছে সবলের শক্তি। যে কেন বলছেন? তিনি বলেছেন এমন একটা নীতি যে নীতিকে অনুসরণ যে চরম শত্রু হয়ে যেতে পারে, তার আস্তে আস্তে তার মনের স্বভাব কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, তার মনের পরিবর্তন সাধিত হতে পারে। তো কি হয় না, ধরো প্রথমে হয়তো কোনো একটা দুর্বলকে কোনো একটা সবল অত্যাচার করছে, দুর্বল কিছু বলছে না, তার মতটা হচ্ছে এরকম, লাস্টে এরকম হতে পারে যে তার মনটাই পরিবর্তিত হতে পারে, যে আস্তে আস্তে কি যে আর হয়তো আঘাত বা আক্রমণের ভাবনা চিন্তাই তার মনে থাকবে না, যে ওকে আক্রমণ করে লাভ নেই, বা আক্রমণ থেকে দূরে সরে থাকলে কি হচ্ছে না, প্রাণহানি ক্ষয়ক্ষতি হচ্ছে মাত্র, আর কিছু হচ্ছে না। অশোকের উদাহরণ দিয়ে তিনি এইটা বলেছিলেন যে অশোক কি এত বড় সম্রাট ছিলেন সেই টাইমে, তো সেই টাইমে কলিঙ্গ বিজয়ের সময় সম্ভবত, তো অশোকের মানে প্রচুর মানে সেনা কর্মীও মৃত্যু হয় এবং অপোনেন্ট যে রাজা তারও অনেক সৈন্য মৃত্যু হয়। তো সেই সময়ে অশোকের কি হয়েছিল যে আস্তে আস্তে যে ওটা ওই সকল দেখে সে খুব ব্যথিত হয়েছিল, দুঃখ পেয়েছিল, যার ফলে পরবর্তী ক্ষেত্রে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন এবং তারপর থেকে আর কোনো তিনি যুদ্ধ করেননি। তো গান্ধীজিও বলেন যে এই একই অহিংসার, এটা হচ্ছে অহিংসার কি বলবো পাওয়ার, এটা কোনো দুর্বলের শক্তি নয়, সবলের শক্তি। দুর্বল কি ক্ষণিক হয়তো সামনে দেখে যে সে পাওয়ারফুল, তার জন্য হয়তো আক্রমণ করে না, কিন্তু যদি সে কখনো সামনের ব্যক্তি থেকে শক্তিশালী হয়ে উঠে তখন কিন্তু সে আঘাত করতে পিছু পা হবেন না, সে আঘাত করেই ছাড়বে। কিন্তু সবলের শক্তি কেন বলা হয়েছে না, সবল শক্তি এই জন্য বলা হয়েছে যে এই যে আঘাত, সেই আঘাত প্রতিহত করার ক্ষমতা থাকলেও একজন সবল ব্যক্তি যে আক্রমণ করছে তাকে প্রতিহত করার ক্ষমতা থাকলেও সে প্রতিহত না করে তার আঘাতেই তাকে সহায়তা করে।
আঘাতে তাকে বাধা প্রদান করে না। এটার মানেটা হচ্ছে যে তিনি সবল, এবং কি না তিনি এই জন্য ওটা মানে এই জন্য এটা প্রয়োগ করা উচিত বা এটা করা উচিত কি আস্তে আস্তে যিনি আক্রমণ করছেন তার মনটাই যাতে পরিবর্তিত হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে, আঘাত করতে করতে সে যেন নিজেই কি হয় ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবং আঘাত কখনোই আর আঘাত না করার সিদ্ধান্ত নেন। এটা হচ্ছে গান্ধীজির কনসেপ্ট। আরো কিছু যে গান্ধীজি কি তাহলে এখানে আরো অনেক আলোচনা আছে যে গান্ধীজির অহিংসা বিষয়ে, যে এটা তো ভীতুর পথ নয়, এটা তো বলা হলো এটা সবলের পথ, দুর্বলের পথ নয়। আরেকটা তিনি বলছেন যে একেবারে আমাদের যে সমাজের গঠন, যে আমরা যদি সেটা স্তর বিভাগ করি, যে অহিংসাত্মক, তাই তো অহিংসাত্মক পথ হচ্ছে মানে পথ, অহিংসাত্মক উপায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায়। তিনি বলছেন যে একেবারে লো লেভেলে, নিচের লেভেলে হচ্ছে কি না হিংসাত্মক উপায়টা হচ্ছে একেবারে নিচু। এই দিক দিয়ে কেন না বল, হিংসাত্মক যে আক্রমণ সেখানে কি হয়, দুটো পরস্পর সমশক্তিশালী বা বিষম শক্তিশালী দুটো দল বা দুটো ব্যক্তির মধ্যে আক্রমণ হয়। যে যাকে পরাজিত করে সে কিন্তু পরাজিত হওয়ার পরেও যদি কখনো সেই মতো ক্ষমতা অর্জন করতে পারে তাহলে আবার কিন্তু আক্রমণ করতে পিছপা হন না। এর পরের স্তর হচ্ছে যে অহিংসাত্মক সৌম্য পথ, কিছুটা সৌম্য, একেবারে অহিংসাত্মক নয়। তো হিংসাত্মক উগ্র, আরেকটা কি অহিংসাত্মক সৌম্য পথ। যে অহিংসাত্মক সরি আমি ভুল বললাম, হিংসাত্মক সৌম্য পথ, যে প্রথমেরটা হচ্ছে একদম নিচের লেভেলে হিংসাত্মক উগ্র পথ, তারপর হচ্ছে হিংসাত্মক সৌম্য পথ। হিংসাত্মক কিন্তু তবু অনেক সময় কি হয় আলোচনার মাধ্যমে যদি মিটিয়ে নেওয়া যায়, হ্যাঁ তাহলে ভালো। কিন্তু বলছে এর থেকেও উন্নত মানের পথ হচ্ছে কোনটা না এই অহিংসাত্মক সৌম্য পথ, তাই তো। তো এখানে কি কর্মযোগী যে কোনোভাবেই কোনো হিংসাকে আশ্রয় করবেন না। এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কি গান্ধীজি বলেছেন মানে কোনোভাবেই মানে হিংসাকে কি কোনো ক্ষেত্রেই হিংসাত্মক পথ কি গ্রহণ করা উচিত নয় কথা বলেছেন? যে এমন অনেক ক্ষেত্র আছে সেখানে তো হিংসাত্মক পথ না নিলে চলে না, সেরকম অনেকগুলো ক্ষেত্র উনি দেখিয়েছেন। যে যেমন হচ্ছে যে নারীদের যদি কেউ অসম্মান করে সেক্ষেত্রে কিন্তু হিংসাত্মক পথ গ্রহণ করা চলবে, এটা গান্ধীজি বলেছেন। নির্বোধ পশুদের যদি কেউ আক্রমণ করে, নির্বোধ পশুদের উপর যদি কেউ অত্যাচার করে সেই ক্ষেত্রে কিন্তু হিংসাত্মক পথ গ্রহণ করা চলবে। তো যাই হোক, তো এই যে কি বলবো, যে অহিংসার লাস্টে যেটা, যে গান্ধীজির অহিংসা ও জীবন মৃত্যু সিদ্ধান্ত, যে আমাদের যে সর্বোদয় সমাজ, আমাদের যে কি বলে সাম্যবাদী যে সমাজ, এটা মার্ক্সের নয়, গান্ধীজির যে সর্বোদয় সেটা সাম্যবাদী বলা চলে। তো সেই সর্বোদয় যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা প্রতিষ্ঠিত হবে যদি আমরা অহিংসা নীতিকে অনুসরণ করি, তাই তো। আর এই যে অহিংসা নীতি সেটা কি, যে দুটো ক্ষেত্রে আমরা যে আলোচনা করলাম, একটা নারীর ক্ষেত্রে একটা পশুদের ক্ষেত্রে আমাদের অহিংসা নীতিকে কি বলবো অতিক্রম করে হিংসাত্মক নীতি বা উপায় গ্রহণ করা চলবে, এ কথা বলেছেন। তো কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, যে কিছু কিছু ক্ষেত্রে যে যেমন হচ্ছে যে এখানে গান্ধীজির একটা উদাহরণ আছে,
যে চম্পারণের একটা ঘটনা আছে, যে যেখানে যে একটা কুকুরকে কেউ আক্রমণ করেছিল আর কি, যে কুকুরটি দুরারোগ্য ব্যাধিগ্রস্ত এবং সেটাকে আক্রমণ করে মেরে ফেলেছিল। তো সেই ক্ষেত্রে তাহলে দুটো জিনিস আমি বলেছিলাম, তো এইটা বললাম কারণে যে দুটো জিনিস বলছে গান্ধীজি, যে কিছু কিছু ক্ষেত্রে হিংসাত্মক পথ গ্রহণ করা চলবে, তাই তো। একটা হচ্ছে নারীর মর্যাদা রক্ষায়, আর একটা হচ্ছে কি, তিনি কিন্তু দেশ রক্ষায় সমাজ রক্ষায় বলেননি, তিনি শুধু এই দুটো ক্ষেত্রে বলেছেন। আরেকটা কি বললাম, যে পশুদের রক্ষার ক্ষেত্রে। তো তাহলে দেখো এখানে একটা ভিন্ন প্রসঙ্গ, যে দুরারোগ্য ব্যাধিতে কোনো পশু সেটা মানে হয়তো ভুগছে অনেকদিন ধরে, তো সেটা তো পশু রক্ষাই নয়, দুরারোগ্য ব্যাধিতে ভুগছে একটি পশু, সেই পশুকে মেরে ফেলা হলো, এটা তো পশুকে রক্ষাই নয়, পশুটার তো মৃত্যু হলো। তো সেই ক্ষেত্রে কিন্তু যে এই যে প্রাণী হত্যা বা জীব হত্যা, এই ক্ষেত্রে গান্ধীজি জীব হত্যাকেও মান্যতা দিয়েছেন, যে কেন, এই অর্থে না তার ওই দুরারোগ্য ব্যাধিতে ভোগার চেয়ে কি না তাকে মেরে মৃত্যু দেওয়া হয়েছে সেটা ভালো, তার দুরারোগ্য ভুগতে হচ্ছে, এই অর্থে শুধুমাত্র। তো আরেকটা ব্যাপার যেটা হলো, যে এই যে অহিংসা তত্ত্ব, এই অহিংসা তত্ত্ব প্রসঙ্গে আরেকটা কথা মনে রাখতে হবে, যে এটা শুধুমাত্র একটা কনসেপ্ট নয়, এটা মূলত এটা হচ্ছে তত্ত্ব এবং প্রয়োগ, এটা কিন্তু উভয়ই। এই তত্ত্ব প্রয়োগ, এই তত্ত্বটার উদ্ভাবন মূলত করা হয়েছিল কিসের জন্য, না ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তো যাই হোক, এই বিষয়ে অনেক বিতর্কিত আছে, বিতর্ক বর্তমান, এটা বিতর্ক আছে, বিতর্ক হয়েছে, যে আদৌ কি গান্ধীজির অহিংসা নীতি ভারতের স্বাধীনতা নিয়ে এসেছিল, নাকি সুভাষচন্দ্রের অবদান এখানে বেশি। তো সেই নিয়ে আমরা আমাদের পত্রপত্রিকায় বা অনেক বইতে পাওয়া যায়, তোমরা পড়বে। আমার এখানে পড়ানোর দায়িত্ব, ধরিয়ে দেওয়ার দায়িত্ব, এটা তোমার বলা হলো। আরেকটা যেটা কনসেপ্ট আছে, যে অহিংসার যে মূল তত্ত্ব, গান্ধীজির কথায় কি, যে মরবো তবু মারবো না, যে এটা কি, যে এই অহিংসা তত্ত্বের মূল কথা কি, যে মরবো তবু মারবো না। তো মৃত্যুর ভয় না করে অহিংসার পথে চলতে হবে, এবং সত্যের পথে থাকলে কি হবে, গান্ধীজির মতে সত্যের পথে থাকলে মৃত্যুও পরাজিত হবে, মৃত্যুরও পরাজয় হয়, পরাজয় হতে পারে। তো হিংসাত্মক পথ দিয়ে কি হয়, শত্রুর মন জয় করা যায় না, শত্রুর মন জয় করা যায় অহিংসাত্মক সৌম্য পথের দ্বারা। তো এর ফলে কি হয়, শত্রুর মন আস্তে আস্তে পরিবর্তিত হতে হতে এক সময় শত্রু আন্দোলনকারীর কাছে মাথা নত করতে বাধ্য হবে, যেটা কিছু কিছু ক্ষেত্রে গান্ধীজির বিভিন্ন আন্দোলনে দেখাও গেছে। ইংরেজরা কিন্তু সমঝোতা করতে এগিয়ে এসছেন। তো যাই হোক, তো এই হলো অহিংসা ভিত্তি। তাহলে অহিংসা কি, এটা প্রাচীন বৌদ্ধ জৈন দর্শন থেকে পাওয়া গেছে। এটা মূলত কিসের জন্য, এটা মূলত আমাদের গোষ্ঠীকেন্দ্রিক সমাজ পরিবর্তনের রাজনৈতিক প্রসঙ্গবদ্ধ এই কনসেপ্টটা। এটা কি, এটা একটা সার্বিক কল্যাণ বা সার্বিক মুক্তির জন্য। এটা কি না, এটা একটা তত্ত্ব এবং প্রয়োগ দুটোই, অহিংসা। আর এটা কি, এর মূল কথা কি, যে মূল কথা হচ্ছে কি, যে মরবো তবু মারবো না, তো কোনোভাবেই হিংসাত্মক আচরণ করা যাবে না। আর কি, এটা কায় মনোবাক্যে অহিংসা, তাই তো, এই যে তত্ত্ব। এরপর আমরা বলেছিলাম যে কিছু, যে এই অহিংসা এটা কিন্তু দুর্বলের শক্তি নয়, সবলের শক্তি। আর একটা স্তরের কথা বলেছিলাম, যে একেবারে উচ্চ স্তরের থাকবে কি, যে অহিংসাত্মক সৌম্যপথ, তাই তো। একটা হচ্ছে কি, যে একেবারে লো লেভেলে, যে হিংসাত্মক উগ্রপথ, আরেকটা হচ্ছে হিংসাত্মক সৌম্যপথ, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে অহিংসাত্মক উগ্রপথ, অহিংসাত্মক সৌম্যপথ, চারটে পরপর স্তর। একেবারে উপরে হচ্ছে যে অহিংসাত্মক সৌম্যপথ। আর কি, এটা এটার লক্ষ্য কি, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করা। তো অহিংসা একটি ধর্মযুদ্ধ, যার মাধ্যমে এর লক্ষ্য হচ্ছে কি, যে এর সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করা। তো যাই হোক, এই হলো অহিংসা। এছাড়া আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি,
না অছিতন্ত্র বা তত্ত্বাবধায়ক তন্ত্র। অছিতন্ত্র বা তত্ত্বাবধায়ক তন্ত্র বা ট্রাস্টিশিপ গান্ধীজির, তো সেটা কি না, সেটা বলতে বোঝায় যে যিনি কারো সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইনগতভাবে নিয়োগপ্রাপ্ত, যিনি কোনো ব্যক্তির সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য আইনগতভাবে নিয়োগপ্রাপ্ত। এটার মানেটা কি, যে কেউ যদি দীর্ঘদিন বিদেশে, হয়তো কেউ যদি বিদেশে গেছে, বাইরে আছে, এই ক্ষেত্রে কি হয়, তার সম্পত্তির দায়িত্বে ওছি নিযুক্ত হয়। তো ওছি সম্পত্তি থেকে মাত্র প্রয়োজন মতো গ্রহণ করেন, বাকিটা মালিকদের জন্য রক্ষা করেন। যে এই যে ওছি সম্পত্তি, তাহলে ওছি মূল কথা কি না, যিনি কারো সম্পত্তির রক্ষণাবেক্ষণ বা আইনগতভাবে নিয়োগপ্রাপ্ত, এই কনসেপ্টটাকে কাজে লাগানো হবে, একটু পরে আমরা দেখতে পাবো। মূল কি, সম্পত্তিটা অপরে শুধুমাত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব যিনি থাকবেন তাকে বলা হয় ওছি। তো এরকম কি হয়, যে হয়তো বাইরে থাকে, তার সম্পত্তি দেখাশোনার জন্য একজন আমাদের মতে কেয়ারটেকার নিয়োগপ্রাপ্ত হয়। আর এখানে কি, ওছির সম্পত্তি, ওছি কি করে, মালিকের সম্পত্তি দেখাশোনা করেন এবং কি করেন না, মালিকের যে সম্পত্তি থেকে যে লাভ হয় কিছুটা তিনি নেন, বাকিটা মালিককে দিয়ে দেন। এরপর যেটা হলো, মালিক ফিরে এলে বা নাবালক সাবালক হলে ওছি সম্পত্তি ফিরিয়ে দেন। অনেক ক্ষেত্রে কি হয়, যে মালিক মারা গেছে, তার নাবালক পুত্র দেখভালের দায়িত্বে একজন থাকে, তার পুত্র যখন বড় হয় তার হাতে সেটা ফিরিয়ে দেয়। তো গান্ধীজির তত্ত্বাবধায়ক তন্ত্রের মূল ভাবনাটা তাহলে কি, এটা তত্ত্বাবধায়ক তন্ত্র বা ট্রাস্টিশিপ, বা এটাকে আমরা বর্তমানকালে কেয়ারটেকারের যে কনসেপ্ট সেটা বলতে পারি। এই কনসেপ্টটাকে গান্ধীজি কিভাবে কাজে লাগাচ্ছেন সেটা আমরা আলোচনা করতে হবে আমাদের। যে স্বাধীন ভারতের রাজা জমিদার পুঁজিপতিদেরকে তিনি নিজেকে সেই সম্পত্তির ওছি বা ট্রাস্টি হিসাবে গণ্য করতে বলেছেন। স্বাধীন ভারতে এখানে তো রাজা জমিদার পুঁজিপতিদের অভাব নেই, তাহলে তাকে কিভাবে থাকতে হবে, যে একজন ওছি হিসাবে, জাস্ট আমি এই সম্পত্তির মালিক নয়, আমি এই সম্পত্তির দেখভাল কর্তা একজন। তাহলে এই সম্পত্তিটা কাদের না, সম্পত্তি দেশের বা জনগণের, এই হিসাবে। এরপর আমরা দেখতে পাবো ব্যক্তিগত সম্পত্তি বিলোপের প্রয়োজন নেই, যে কিন্তু মালিকেরা নিজেদের সম্পত্তি অন্যদের কল্যাণের ব্যবহারের দায়িত্ব নেবেন। ব্যক্তিগত সম্পত্তির বিলোপেরও প্রয়োজন নেই, মালিকরা কি করবেন না, নিজেদের সম্পত্তি সমাজ কল্যাণে অর্থাৎ অন্যান্য সাধারণ মানুষের প্রয়োজনে ব্যবহার করবেন। তো গান্ধীজি বলছেন সম্পত্তির মালিক কোনো ব্যক্তি নয়, বরং ভগবান। মানুষ কেবল সেই সম্পত্তির তত্ত্বাবধায়ক। মূল যে কনসেপ্ট তার, যে মানুষ কি, মানুষ কোনো সম্পত্তির মালিক নয়, তাই তো, সেই সম্পত্তির মালিক হচ্ছে ভগবান। আর মানুষ কেবল সেই সম্পত্তির তত্ত্বাবধায়ক, দেখভালের কর্তা মাত্র। বিভিন্ন যুগে বিভিন্ন কালে এরকম দেখভালের তত্ত্বার পরিবর্তন হয়। তো এই যে ব্যক্তিগত সম্পত্তি বা মালিকানার কনসেপ্ট, এটা কৃত্রিম, এটা গঠিত হয়েছে আস্তে আস্তে। এটা মানে সেই পৃথিবীর জন্মলগ্ন থেকে ছিল না। তো প্রকৃত মালিক এই জগতের মালিককে না, ভগবান। তো তাই প্রত্যেককে উচিত কি, নিজের সম্পত্তি সমাজ সেবার কাজে ব্যয় করা, সামান্য ভোগের বাইরে অধিকাংশ অংশ ত্যাগ করা। তাহলে প্রথমেই একটা কথা কনসেপ্ট বলা হলো, যে উচিত তন্ত্র সেটা কি, উচিত কনসেপ্টটা কি না, যেখানে হয়তো এটা কোন একটা কিছুর দেখাশোনার দায়িত্বে যিনি থাকবেন তাকে বলা হয় উচিত। তো দেখভাল করার দায়িত্বে, কেউ বাইরে গেলে, বিদেশে গেলে, কেউ হয়তো অল্প বয়সে মারা গেলে তার ছোট সন্তান, তখন কি হবে, সেই ওছি জিনিসপত্র দেখভাল করবে, বাইরে থেকে বিদেশ থেকে ফিরে আসলে তাকে ফিরিয়ে দেবে, বা তার যে ছোট সন্তান সে বড় হলে তার হাতে ফিরিয়ে দেবে। এটা হচ্ছে ওছির কর্তব্য। তাহলে ওছির ওই যে সম্পত্তি সেটা ওছির নয় বা কেয়ারটেকারের নয়, তাই তো। কেয়ারটেকার বা ওছি কি করে না, সেখানে যে মুনাফাটা হয় তার কিছুটা অংশ নিজে ভোগ করে, বাকিটা মালিককে ফিরিয়ে দেয়। ঠিক একইভাবে গান্ধীজিও এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে চেয়েছেন, যে স্বাধীন ভারতের ক্ষেত্রে তোমার কি বলে, ব্যক্তিগত সম্পত্তির মালিকানা, অর্থাৎ কি রাজা জমিদার পুঁজিপতিদের যে মালিকানা,
সেই মালিকানার তাদের যে বিপুল অর্থ সেটাও যাতে দেশের কল্যাণে ব্যয় হয়, সেই জন্য তিনি কি এই অছিতন্ত্রের কনসেপ্টটা নিয়ে এসছেন। তো এই অছিতন্ত্রের মূল কথা কি না, এই যত সম্পত্তি আছে, এই জগৎ সংসার পুরোটা কি সবকিছু সকল কিছু ভগবানের, আমাদের হাতে কিছু নেই, ব্যক্তির নয়, মানুষের নয়। মানুষ শুধুমাত্র সেই সকল সম্পত্তির দেখভালের কর্তা মাত্র, তাই তো। তো তাহলে এই কনসেপ্টটা মাথায় রেখে যে কোনো ধরনের রাজা, পুঁজিপতি, জমিদার সবাইকে কিভাবে চালিত করতে হবে, যে আমি একজন, এই বিপুল সম্পত্তি এটা আমার নয়, এটা দেখভালের কর্তা মাত্র, আমার যতটুকু প্রয়োজন সেটা আমাকে গ্রহণ করতে হবে, বাকিটা সমাজের কল্যাণে, অস্পৃশ্যদের কল্যাণে, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া তাদের কল্যাণে ব্যয় করতে হবে। তো এই যে অছিতন্ত্র, এই অছিতন্ত্রের মাধ্যমে গান্ধীজি কি বলেছেন, যে দেশের মধ্যে সমতা, তাই তো। সেই সর্বোদয় প্রসঙ্গে কেন হচ্ছে না, এই অছিতন্ত্র সর্বোদয় মানে সকলের উদয়, সমতা তখনই ফিরবে সবার মধ্যেই, যখন শিক্ষা সবার মধ্যেই, যখন অর্থ সবাই যখন সমান সামাজিক মর্যাদা অর্থাৎ এবং অর্থনৈতিক মর্যাদা যখন পাবে, তখনই কি হবে, তখনই সমাজের মধ্যে সমতা, তাই তো, সমতা আসবে, ব্যারিয়ার থাকবে না একে অপরের মধ্যে। তো এই অছিতন্ত্রের যে কনসেপ্ট, সেটাও কিন্তু তার সর্বোদয় আদর্শকে বাস্তবায়িত করার জন্য অপর একটি মানে একটা সর্বোদয় আদর্শের সাপোর্টিভ তত্ত্ব হচ্ছে একটা হচ্ছে কি, একটা অহিংসা, আর একটা এই অছিতন্ত্র বা অছি ব্যবস্থা। তো এই যে অছিতন্ত্র, তিনি এই কনসেপ্টটা কোথা থেকে পেয়েছিলেন, সেটাও কিন্তু সেই বেদ উপনিষদ থেকে, যে তেন ত্যক্তেন ভঞ্জিতা, ত্যাগের মাধ্যমেই ভোগ। তো এইভাবে কি আইনগতভাবে যদি বাধ্যবাধকতা আনা হয় হুট করে স্বাধীনতার পর, তাহলে কি সরকারের বিরুদ্ধে বিরূপ প্রভাব পড়বে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, সরকারের বিরাগভাজন হতে পারে, তো সরকারের প্রতি বিরাগভাজন করতে পারেন। তো সেই সকল সমস্যা যাতে না হয় তার জন্য এই কনসেপ্টটি এনেছিলেন, এবং যার ফলে কি হয়, যে পুঁজিপতি বা রাজা জমিদারদের হৃদয় পরিবর্তন করে অনাসক্তি, ত্যাগের মনোভাবের বিকাশ ঘটিয়ে সমাজের কল্যাণ সেটা যাতে সম্ভব হয়, সেই জন্য তিনি এই কনসেপ্ট এনেছিলেন। এবং এর মধ্যে অবশ্যই গীতার অনাসক্তি যোগ, যে নিষ্কাম কর্মের ভূমিকা, সেটা কি বলবো, উদ্ধৃত করেছেন এবং টেনে এনেছেন। তো যাই হোক, আমাদের যে প্রাচীন ঐতিহ্য, সে কথা মনে করিয়ে আস্তে আস্তে যাতে মানসিকভাবে তাদেরকে পরিবর্তন করে করা যায়, সেই পথ তিনি দেখেছিলেন। তো যাই হোক, এরপর যেটা, যে আমরা যেটা এর যে এর প্রভাব কি সব দিক থেকে একটা বৈষম্য অবস্থা সৃষ্টি করা, অর্থনৈতিক, সামাজিক, তাই তো, সকল দিক দিয়ে। তো এর ফলে কি হয়, যে রাজা, জমিদার, পুঁজিপতি, শ্রমিক নিজেকে অছি হিসাবে গণ্য করবে, সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হবে, নিজেরা যথেচ্ছ সম্পদ ব্যয় করবে না, এবং কি বাকি অংশ সমাজ সেবায় দান করবে। তো অছি ব্যবস্থায় কি হবে, তিনি ব্যবহার করবেন বা অছি ব্যবস্থা পালন করবেন, কি হবে না, সেই পুঁজিপতি বা সেই রাজা, সেই জমিদার, তিনি কি করবেন, তিনি পিতার মতো আচরণ করবেন, এবং যার দায়িত্বে এই জনসাধারণ, সন্তান, যে তিনি সর্বদাই সন্তানের কল্যাণে নিয়োজিত থাকবেন। আর কি, যে জমিদার, শিল্পপতি ইত্যাদি, এরা কি করবে, ইত্যাদি আপদকালীন সময়ের জন্য এই দায়িত্ব পালন করবে, যাতে সমাজে সম্পদের কারণে দ্বন্দ্ব না সৃষ্টি হয়। তো এই সকল মিলিয়ে যদি এরকম একটা সমাজ গঠন করা হয়, এই অছি ব্যবস্থাটাকে যদি ঠিকঠাক ভাবে কার্যকরী করা হয়, তাহলে কি হবে, সমাজে সাম্য প্রতিষ্ঠিত হবে। এরপর এই অছিতন্ত্রের বৈশিষ্ট্য যেগুলো আছে, সেগুলো যদি পয়েন্ট ওয়াইজ বলা যায়, যে অর্থনৈতিক সাম্য হবে, তো প্রতিভা ও সামর্থ্যের স্বীকৃতি হবে, এগুলো আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত সম্পত্তির অবলুপ্তি নয়, ঠিক কথায় খাতায় কলমে। তো
কিন্তু আসলে আস্তে আস্তে মানে পুঁজিপতি মানে শ্রমিক মালিক শ্রেণীর যে দ্বন্দ্ব সেটা কিন্তু বিলুপ্তি ঘটবে। উত্তরাধিকার সম্পত্তি লাভের বিরোধিতা, তো উত্তরাধিকার সম্পত্তি বিপুল সম্পত্তি পাবে, সেটার একটা অলিখিত বিরোধিতা এই ঐশীতন্ত্রের মাধ্যমে প্রকাশিত হবে যে তিনিও কিন্তু সেই একজন এই সম্পদের ভোগ্যটা নয়, এই সম্পদের রক্ষাকর্তা এবং তিনিও কিন্তু কি করবেন, বেশিরভাগ মানে সম্পদের যতটুকু প্রয়োজন ততটুকু তিনি ব্যবহার করবেন, বাকিটা কিন্তু জনসাধারণের কাছে বিলিয়ে দেবেন, যার ফলে কি হবে, একটা সমাজের একটা সুগঠিত পুষ্ট সমাজ সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে, যেখানে সামাজিক এবং অর্থনৈতিক সাম্য বর্তমান থাকবে। তাহলে তার ফলে কি হবে, তার ফলে সর্বোদয় ঘটবে, তো অর্থাৎ কি সকলের উদয় ঘটবে। তো যাই হোক, এই হলো আমাদের গান্ধীজির তিনটে কনসেপ্ট, একটা সর্বোদয়, একটা অহিংসা, আর একটা হচ্ছে অচিতন্ত্র বা অচি ব্যবস্থা। সর্বোদয় প্রসঙ্গেই কিন্তু অহিংসা এবং অচিতন্ত্রের বা অচি ব্যবস্থার এখানে অবতারণ। যাই হোক, এরপর আমরা কোশ্চেন কিছু দেখে নিই। পরপর দেখো, সর্বোদয় শব্দটির অর্থ কি? কি হবে, সকলের উদয় বা কল্যাণ সাধন। এটা তো 2। 3 গান্ধীজির সর্বোদয় আদর্শের ভিত্তি কোন ধর্মগ্রন্থের গল্প? বাইবেল। আনটু দ্য লাস্ট ওয়ে। না, সর্বোদয়ের যে আদর্শ ওদের থেকেও এসছে, কিন্তু একদম পুরোপুরি আনটু দ্য লাস্টের যে মূল বক্তব্য সেটাকে তিনি কপি করেছেন বাইবেল থেকে। আর গান্ধীজির মূল আদর্শটা ওখান থেকে হয়েছে, কিন্তু কিছু আদর্শ পেয়েছেন গীতা থেকে, উপনিষদ থেকে, পুরোপুরি পাননি। কপি পেস্ট হচ্ছে যে বাইবেল। আনটু দ্য লাস্ট বইয়ের মূল বক্তব্য কি? সমাজের মূল ভিত্তি 5টা। উম, 6টাও বলো। রামরাজ্য 7টা। 8টা। অনাসক্তি যোগ শব্দের অর্থ কি গান্ধীজির মতে? 9টা। বারোটা। কোন হিতবাদীর আদর্শের সঙ্গে বেনথাম মিল? 13টা বলো তো দেখি, কনসেপচুয়াল আছে ভালো। এই দেখো, তোমরা একটা টপিক হয়ে যাচ্ছে, তারপর প্রত্যেকটা কোশ্চেন পেরে যাচ্ছে, কিন্তু 2-4টে ক্লাস পিছিয়ে গেলে তখন একটু গোলমাল হচ্ছে। অনবরত প্র্যাকটিস করো এরকম। তো 14টা।
এর লাস্ট যে এক্সামটা হলো তিথি দাওনি? ও, ওটাই কত পেয়েছো? ও, ওটা, ওগুলো হয়ে যায় আর কি, ওই একটু হাত মানে একটুর জন্য হয়ে যায়। বিদ্যুৎ পোস্ট করেছিল আমাকে, আমি প্রথমে ভাবলাম যে ও মানে উল্টোটা ভেবেছি আর কি, সেই হিসাবে উত্তর দিয়েছি। তারপর দেখলাম আমি ভুল করেছি, আর কি করা যাবে। 16, গান্ধীজি সর্বোদয় আদর্শের আধ্যাত্মিক ভিত্তি কি? আত্মার সাম্য। 17টা, গান্ধীজির আত্মার সাম্য ধারণা কোন ধর্মগ্রন্থ থেকে এসেছে? আচ্ছা, 21টা বলো, সর্বোদয় আদর্শ অনুযায়ী কারা সর্বোচ্চ পারিশ্রমিক পাবে? বৈষ্ণব ব্যক্তি, একদম। গান্ধীজি লোকনীতি শব্দ দিয়ে কি বোঝাতেন? 23টাও বলো। এটা তো রাস্কিন জানো। এটা 25টা বলো। হুম, একদম সবার মানে ফার্স্ট ক্লাস সবার। তারপরে হচ্ছে যে কেন্দ্রবিন্দু, 26টা। গ্রাম্য জীবন হলেও হতো, গ্রাম্য জীবন হলে বেটার, গ্রাম্য জীবন। উম, শিল্পাঞ্চল গ্রাম জীবন শহর। আচ্ছা, 27টা, গান্ধীজির মতে অনাসক্তি যোগ ধারণার মূল লক্ষ্য কি? 29টা, স্বাধীনতার পর গান্ধীজি গ্রামীণ সমাজের জন্য কোন ব্যবস্থার প্রস্তাব দেন? এটাও 30টাও। হ্যাঁ, 31টা, অহিংসার প্রাচীন উৎস কোথায়? উম, এটা তো আছে, অন্য প্রসঙ্গ চলে যাচ্ছে। 33টা, অহিংসার পূর্ণ অর্থ কি? অহিংসার ইতিবাচক দিক? হ্যাঁ ঠিক, এই জিনিসটা অহিংসার ক্ষেত্রে আমার স্কিপ হয়ে গেছে, যে গান্ধীজি অহিংসার দুটো দিকের কথা বলেছেন, শুধু নেতিবাচক অর্থে হিংসাত্মক আচরণ থেকে বিরত থাকাই নয়, এর একটা ইতিবাচক দিক আছে, যে অহিংসা বর্জন করে সকলের প্রতি প্রেম, করুণা প্রদান, বা কি বলবো, সকলের প্রতি ওটাকে কি বলে, উম, সকলের প্রতি প্রেম ভাব, এটা হচ্ছে অহিংসার সদর্থক দিক। তো এইটা আমি বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, অহিংসার কর্তব্য, মূল কর্তব্য, কোশ্চেন ভুল আছে মনে হচ্ছে।
আচ্ছা, গান্ধীজির অহিংসার মূল পার্থক্য মানে অন্য যে প্রচলিত যে অহিংসা তত্ত্ব তার থেকে গান্ধীজির অহিংসা তত্ত্বের মূল পার্থক্য এটা 35 বলো। 36, গান্ধীজির অহিংসার প্রয়োগে সত্যাগ্রহ কখন কখন হতে পারে না? অহিংসা কি ধরনের পথ? নিরস্ত্র ও নির্ভীক। মরবো তবু মারবো না কথাটি কি বোঝায়? আচ্ছা, এই যে অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা, গান্ধীজি উম এটা কবে না কখন হবে, কখন এটা হবে, কখন অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা স্বীকার করেন? কিন্তু এটার বাক্যটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, একদিক থেকে ঠিকই আছে যদি তা অহিংসার মূল বাণী ক্ষতিগ্রস্ত না করে। যে ওই যে দুরারোগ্য ব্যাধিতে যে কুকুরটা ছিল, ঠিকই আছে। আচ্ছা, উম, এই তো ওটারই ব্যবহার আছে। 40 বলো, গান্ধীজির মতে জীবন্ত প্রাণ হত্যা কখন নৈতিক হতে পারে? 41, 42, 43 বলো। তারপরেরটা 44। হুম ওছি বা ট্রাস্টি বলতে কি বোঝায়? গান্ধীজি কেন স্বাধীন ভারতের রাজা ও জমিদারদের ওছি হিসাবে গণ্য করতে বলেছেন? গান্ধীজির মতে সম্পত্তির প্রকৃত মালিককে? ভগবান। তেন ত্যক্তেন ভুঞ্জিতা অর্থ কি? গান্ধীজির অচিতন্ত্রে সম্পত্তির জাতীয়করণের আহ্বান কি, আহ্বান সম্পর্কে কি বলা হয়েছে? ওসি হিসাবে দায়িত্ব পালনকারীর দায়িত্ব কিসের মতো? হুম। আর জমিদার ও শিল্পপতিদের দায়িত্ব কি? 52, ওসি যদি দায়িত্ব না করে তাকে কি করা যায়? আচ্ছা, 53টাও বলো, এটাও হয়েছে। হুম। গান্ধীজির অচিতন্ত্রে অর্থনৈতিক সাম্য কি বোঝানো হয়? প্রতিভা ও সামর্থ্যের স্বীকৃতিতে গান্ধীজির ধারণা কি?
56 কিসের প্রতি হবে, কার প্রতি নয়? সাতান্ন। অহিংসা প্রয়োগে সত্যাগ্রহীর অস্ত্র ধারণ কখন জরুরি হতে পারে? 59। এটাও বলো, গান্ধীজির লোকনীতি ধারণার মূল উদ্দেশ্য কি? রামরাজ্য কিসের প্রতীক? 61। গ্রামীণ উন্নয়নে গান্ধীজির প্রধান বিশ্বাস কি? হুম, 63টাও বলো। পঁয়ষট্টি, সত্যাগ্রহীরা সমাজে কি গঠন করবেন? আচ্ছা, এই কি বলে, 66। 67ও বলো। অনাসক্তি। তারপর হচ্ছে কত, 68, অহিংসা সর্বদা আদর্শের সম্পর্ক। এটা দুবার হয়ে গেছে। 70টা। ঠিক আছে, তোমরা, আমি একটু দাঁড়াও, রেকর্ডিংটা অফ করে